প্রিয় শিক্ষার্থী, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন রসায়ন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই বাড়িতে আছো এবং নিরাপদে আছো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখছো এবং পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাচ্ছ। আমি জয়ন্ত কুমার নন্দী, প্রভাষক, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। দেখো তো ছাত্রীরা, আমরা চিত্রে কি লক্ষ্য করছো? লিথিয়াম পরমাণু তার সর্বস্তর শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে হিলিয়াম পরমাণুতে পরিণত হচ্ছে। ক্লোরিন পরমাণু তার সর্বস্তর শক্তি স্তরে একটি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাস আর্গনে পরিণত হয়েছে। একইভাবে দেখো, হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন শেয়ার করে তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের ইলেকট্রনিক কাঠামো অর্জন করেছে। তাহলে এমন যদি হয়, কোনো পরমাণু তার সর্বস্তর শক্তি স্তরে যদি ইলেকট্রন ত্যাগ করে, গ্রহণ করে বা শেয়ার করে, তাহলে সেই ইলেকট্রন সংখ্যাটাকে আমরা কি বলবো? হ্যাঁ, ছাত্রীরা ঠিকই ধরেছ, আজকের পাঠ যোজনী। আমরা আজকে শিখব যোজনী কি, অর্থাৎ যোজনী সম্পর্কে তোমাদেরকে আজকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা জেনে নিই কি কি জিনিস শিখব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যোজনীর সংজ্ঞা বলতে পারবে, যোজ্যতা ইলেকট্রন কী তা বলতে পারবে, সুপ্ত যোজনী নির্ণয় করতে পারবে, যৌগমূলক কী তা বিশ্লেষণ করতে পারবে। এখন আমরা দেখি যোজ্যতা ইলেকট্রন কি জিনিস। আমরা এবার কয়েকটি মৌলের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করব। ছাত্রীরা খেয়াল করো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম। লিথিয়াম পরমাণু তার সর্বস্তর শক্তি স্তরে ইলেকট্রন আছে একটি, অর্থাৎ তার ইলেকট্রন বিন্যাস 2। প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন। অক্সিজেন পরমাণু তার সর্বস্তর শক্তি স্তরে ইলেকট্রন আমরা লক্ষ্য করছি 6টি ইলেকট্রন আছে এবং ফ্লোরিন পরমাণু তার সর্বস্তর শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টি। তাহলে আমরা যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞা আমরা কি বলতে পারি, যে কোনো মৌলের সর্বশেষ প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যাকে সেই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। ছাত্রীরা খেয়াল করো, তোমরা দেখো, প্রথম পরমাণু লিথিয়াম তার সর্বস্তর শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টি, দ্বিতীয় পরমাণু অক্সিজেন তার সর্বস্তর শক্তি স্তরে আছে 6টি, তৃতীয় পরমাণু ফ্লোরিন তার সর্বস্তর শক্তি স্তরে আছে 7টি। অর্থাৎ কোনো পরমাণু তার সর্বস্তর শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যাকে সেই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। ছাত্রী আবারও সে আগের চিত্রটি একটু খেয়াল করো। লিথিয়াম তার সর্বস্তর শক্তি স্তরে 1টি ইলেকট্রন ত্যাগ করছে, ক্লোরিন সর্বস্তর শক্তি স্তর 1টি ইলেকট্রন গ্রহণ করছে এবং হাইড্রোজেন 2টি হাইড্রোজেন পরমাণু পরস্পর ইলেকট্রন শেয়ার করছে। অর্থাৎ উভয়ের উদ্দেশ্য হচ্ছে, অর্থাৎ 3টি পরমাণুর উদ্দেশ্য হচ্ছে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রনিক কাঠামো অর্জন। তাহলে আমরা এখান থেকে যোজনীর সংজ্ঞাটা দিতে পারি। যোজনীর সংজ্ঞা লক্ষ্য করো, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো অর্জনের লক্ষ্যে অণু গঠনকালে কোনো মৌল যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে, গ্রহণ করে বা শেয়ার করে সেই সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে। আমি আবারও বলি, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো অর্জনের লক্ষ্যে অণু গঠনকালে কোনো মৌল যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে, গ্রহণ করে বা শেয়ার করে সেই সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে।
এখন আমরা জেনে নিই পরিবর্তনশীল যোজনী ও যৌগ অর্থাৎ পরিবর্তনশীল যোজনী দ্বারা কিভাবে যৌগ গঠিত হয় আমরা একটু জেনে নিই। তোমরা একটা ছক লক্ষ্য করছো, দেখো প্রথমে দেখো হাইড্রোজেন দ্বারা অর্থাৎ হাইড্রোজেনের যোজনী দেখো 1, লিথিয়াম যোজনী দেখো 1, একইভাবে দেখো সোডিয়াম, পটাশিয়াম, আর্গন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ম্যাগনেসিয়াম অর্থাৎ ম্যাগনেসিয়ামের যোজনী 2, ক্যালসিয়াম, তারপরে দেখো ব্রোনের যোজনী 3। তোমরা দ্বারা যৌগগুলো তোমরা লক্ষ্য করো এবং সাথে সাথে দেখো পাশে দেখো আছে ফসফরাস, কপার, আয়রন, লেড, নাইট্রোজেন, কার্বন, সালফার। এই মৌলগুলোর যোজনী দেখো একাধিক। লক্ষ্য করো এই মৌলগুলো অর্থাৎ ফসফরাস, কপার, আয়রন, লেড, নাইট্রোজেন, কার্বন, সালফার, এই মৌলগুলো দেখো যোজনী হচ্ছে একাধিক। ফসফরাসের 2টি যোজনী এবং 2টি যোজনী দ্বারা গঠিত যৌগ দেখো ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড। একইভাবে দেখো কপার, আয়রন, লেড, নাইট্রোজেন, কার্বন, সালফার দ্বারা গঠিত যৌগগুলো পাশে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা পরিবর্তনশীল যোজনীর সংজ্ঞা দিতে পারি। সংজ্ঞাটা একটু দেখে নাও ছাত্রীরা। ফসফরাস, কপার, আয়রন, লেড, নাইট্রোজেন, কপার, সালফার প্রত্যেকে দেখো একাধিক যোজ্যতা প্রদর্শন করে। তাহলে আমরা বলতে পারি যে কোনো মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। আমি আবারও বলি, কোনো মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। কি যোজনী বলে? পরিবর্তনশীল যোজনী বলে। সংজ্ঞাটি তোমরা একটু লিখে নাও। হ্যাঁ, লেখা শেষ করছো। এবার আমরা জানার চেষ্টা করব সর্বোচ্চ যোজনী কি। সর্বোচ্চ যোজনী দেখো ফসফরাস, কপার, আয়রন, লেড, নাইট্রোজেন, কার্বন, সালফার এই মৌলগুলোর একাধিক যোজনী আছে। এই যোজনীগুলোর মধ্যে দেখো ফসফরাসের যোজনী 3 এবং 5। তোমরা দেখেই বুঝতে পারছো এই দুইটার মধ্যে সর্বোচ্চ যোজনী কত। হ্যাঁ, সর্বোচ্চ যোজনী 5। একইভাবে দেখো কপার যোজনী 2টি আছে, 1 এবং 2, সর্বোচ্চ যোজনী 2। আয়রনের ক্ষেত্রে 3, লেডের ক্ষেত্রে 4, নাইট্রোজেনের ক্ষেত্রে 5, তারপর দেখো কার্বনের ক্ষেত্রে 4 এবং সালফারের ক্ষেত্রে 6। ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, কিউফারাস ক্লোরাইড, কিউফিরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড অর্থাৎ আয়রন দ্বারা 2টি যৌগ ফেরিক ক্লোরাইড এবং ফেরাস ক্লোরাইড। একইভাবে দেখো লেড দ্বারা 2টি যৌগ আছে এবং নাইট্রোজেন, কার্বন, সালফার দ্বারা যৌগ আছে। সালফার দেখো 3টি যৌগ আছে, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। তাহলে এখানে আমরা সর্বোচ্চ যোজনীর সংজ্ঞা দিতে পারি। সংজ্ঞাটি লক্ষ্য করো যে কোনো যৌগে বিদ্যমান কেন্দ্রীয় পরমাণুর একাধিক যোজনী থাকলে ওই পরমাণুর যোজনীর সর্বাধিক মানকে সর্বোচ্চ যোজনী বলে। কোনো পরমাণুর অর্থাৎ খেয়াল করো ফসফরাসের বিদ্যমান কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ ফসফরাসের কেন্দ্রীয় ফসফরাস ট্রাইক্লোরাইড বা ফসফরাস পেন্টাক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস। কেন্দ্রীয় পরমাণুর যোজনী একাধিক থাকলে অর্থাৎ দেখো 3 এবং 5, ওই পরমাণুর যোজনীর সর্বাধিক মানকে অর্থাৎ এই ফসফরাসের সর্বোচ্চ মান বা সর্বাধিক মান হচ্ছে 5, ওই যোজনী বা ওই মানটাকে আমরা বলতে পারি ফসফরাস পরমাণুর সর্বোচ্চ যোজনী। সংজ্ঞাটি একটু লিখে নাও। এবার আমরা শিখব সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী ছাত্রীরা খেয়াল করো যে ফসফরাসের 2টি যোজনী 3 এবং 5। দেখো ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড অর্থাৎ ওই যৌগ গঠন ক্ষেত্রে অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইড গঠনের ক্ষেত্রে ফসফরাস পরমাণুর এখানে যোজনী কত, যোজনী বা যোজ্যতা কত।
তোমরা খেয়াল করছো ফসফরাস ট্রাইক্লোরাইডের ফসফরাসের যোজনী 3 এবং ফসফরাস পেন্টাক্লোরাইডের ফসফরাসের যোজনী দেখো 5 এবং 3 এবং 5 একইভাবে দেখো কপারের দুইটি যোজনী আছে কিউপ্রাস ক্লোরাইড বা কিউফ্লিক ক্লোরাইড যার যোজনী হচ্ছে 1 এবং 2। এইভাবে অন্য অন্য পরমাণুগুলো খেয়াল করো ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। এরপর লক্ষ্য করো লেডের দুইটি যৌগ লেড ক্লোরাইড এবং লেড টেট্রাক্লোরাইড খেয়াল করো। এরপরে অ্যামোনিয়া, নাইট্রোজেনের দুইটি যৌগ অ্যামোনিয়া এবং নাইট্রোজেন পেন্টক্সাইড, কার্বনের দুইটি যৌগ কার্বন মনোঅক্সাইড, মিথেন, সালফারের তিনটি যৌগ দেখো লক্ষ্য করো হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। তো দেখো সালফার ট্রাইঅক্সাইডের এখানে অক্সিজেনের যোজনী যেহেতু 2, 3 দুগুণী 6 এবং সালফারের যোজনী অবশ্যই 6। এইভাবে আমরা দেখো 2, 4, 6 হচ্ছে সালফারের যোজনী। এই ক্ষেত্রে আমরা সক্রিয় যোজনী অর্থাৎ ওই যৌগটি গঠনের ক্ষেত্রে যে যোজনীটা ব্যবহৃত হয়েছে ওই যোজনীকে আমরা বলতে পারি সক্রিয় যোজনী। তাহলে আমরা সংজ্ঞাটা একটু জেনে নিই। কোনো যৌগে বিদ্যমান কেন্দ্রীয় পরমাণুর একাধিক যোজনী থাকলে যৌগ গঠনে ওই পরমাণুর অংশনকারী যোজনীকে সক্রিয় যোজনী বলে। লিখে নাও তোমরা। হ্যাঁ, আশা করি লিখতে পেরেছো। এরপরে খেয়াল করো যে সুপ্ত যোজনী কাকে বলে। তাহলে আমরা যোজনীর ক্ষেত্রে শিখলাম যে পরিবর্তনশীল যোজনী কাকে বলে, তারপরে শিখলাম আমরা হচ্ছে সর্বোচ্চ যোজনী কাকে বলে, এরপরে শিখলাম সক্রিয় যোজনী কাকে বলে। এখন আমরা শিখব সুপ্ত যোজনী কাকে বলে। সংজ্ঞাটা আমরা একটু জেনে নিই যে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলে। অর্থাৎ যৌগ গঠনে কোনো কেন্দ্রীয় পরমাণুর সর্বোচ্চ যোজনী এবং সেই যোজনী থেকে যদি সক্রিয় যোজনী বাদ দেওয়া হয় তাহলে সুপ্ত যোজনী পাওয়া যায়। তো আশা করি ছাত্রীরা সুপ্ত যোজনী কি বুঝতে পেরেছো। এখন আমরা সুপ্ত যোজনী নির্ণয় অর্থাৎ ফেরিক ক্লোরাইড এবং ফেরাস ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইডের সুপ্ত যোজনী নির্ণয় কিভাবে করতে আমরা শিখব। প্রথমে আমরা জানি যে কোনো মৌলের সুপ্ত যোজনী ইকুয়াল সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। ফেরাস ক্লোরাইডের ক্ষেত্রে আয়রনের সর্বোচ্চ যোজনী 3 এবং আয়রনের সক্রিয় যোজনী 2। তাহলে ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী 3 - 2 ইকুয়াল 1। আবার দেখো ফেরিক ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী, এখানে দেখো আয়রনের সর্বোচ্চ যোজনী 3 এবং এই ফেরিক ক্লোরাইড যৌগে সক্রিয় যোজনী হচ্ছে আয়রনের 3। তাহলে আমরা সুপ্ত যোজনী নির্ণয়ের ক্ষেত্রে দেখো 3 - 3 অর্থাৎ ইকুয়াল 0। তাহলে আমরা লক্ষ্য করলাম যে ফেরাস ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইডের সুপ্ত যোজনী যথাক্রমে 1 এবং 0। তো এইভাবে ছাত্রীরা তোমরা যে কোনো যৌগ থেকে কেন্দ্রীয় পরমাণুর সুপ্ত যোজনী নির্ণয় করতে পারবে। এখন আমরা জেনে নিই যৌগমূলক কি। ছাত্রীরা তোমরা একটি চার্ট লক্ষ্য করো, এখানে দেখো অনেকগুলো পরমাণু দেওয়া আছে, অনেকগুলো দেখো যৌগমূলকের নাম দেওয়া আছে। দেখো অ্যামোনিয়াম কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট, সালফেট, হাইড্রোজেন সালফেট, সালফাইড, নাইট্রেট, নাইট্রাইট, ফসফেট, হাইড্রক্সাইড, ফসফোনিয়াম। এই যৌগমূলকগুলো তোমরা লক্ষ্য করছো। অ্যামোনিয়াম দেখো NH4+, কার্বনেট CO3 2-, হাইড্রোজেন কার্বনেট HCO3-। অর্থাৎ এখানে অনেকগুলো যৌগমূলক দেওয়া আছে এবং পাশে দেখো সাথে সাথে আধানও দেওয়া আছে। যৌগমূলক থেকে আধান বের করার নিয়মটা সহজ।
অর্থাৎ কোনো যৌগমূলকের চার্জ সংখ্যা যা আধান সংখ্যায় তাই, অর্থাৎ উপরে যদি চার্জ সংখ্যা যেটাই থাকবে সেটাই আধান, এবং চার্জ এবং আধান একই জিনিস। পাশে দেখো যোজনী, যোজনী কখনো ধনাত্মক বা ঋণাত্মক হয় না। তো এই চার্জ সংখ্যা বা আধান সংখ্যাটাকে আমরা কি বলবো? যোজনী বলবো। কি বলবো আমরা? যোজনী। তাহলে এই যৌগমূলকটা কি একটু লক্ষ্য করো। অ্যামোনিয়াম NH4+, এখানে দেখো নাইট্রোজেন আছে একটা পরমাণু, হাইড্রোজেন অর্থাৎ 4টা হাইড্রোজেন পরমাণু আছে এবং আধান আছে। তাহলে এই যৌগ গঠন কালে বা এই ক্ষেত্রে অর্থাৎ দেখো এক গুচ্ছ আকারে কি পরমাণু আছে, একটা টোটাল একটা কি আকারে আছে? গুচ্ছ আকারে আছে। তাহলে আমরা সংজ্ঞাটা আমরা বলতে পারি দেখো যে একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পর সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট। দেখো ধনাত্মক আছে, ঋণাত্মক আছে। কার্বনেটের ক্ষেত্রে দেখো CO3-2- এবং অ্যামোনিয়ামের ক্ষেত্রে NH4+। একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। অর্থাৎ দেখো যেমন সোডিয়াম প্লাস আয়ন, ঠিক তেমনি অ্যামোনিয়াম প্লাস, অর্থাৎ ওই আয়নের রূপই বা ওই আয়নের মতোই আচরণ করে, এবং এই ধরনের পরমাণু গুচ্ছকে আমরা যৌগমূলক বলি। তাহলে আমরা সংজ্ঞাটা আবার একটু ক্লিয়ার করে একটু লিখে নাও সবাই, যে একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একাধিক পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। এই ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে। কি বলবো আমরা? যৌগমূলক। এখন আমরা চলে যাব ছাত্রীরা মূল্যায়নে। কি কি শিখলাম আমরা? পরিবর্তনশীল যোজনী কি? তোমরা সহজে বলতে পারবে পরিবর্তনশীল যোজনী কি? অর্থাৎ কোনো পরমাণুর যদি একাধিক যোজনী থাকে তাহলে ওই পরমাণুর যোজনীকে বলবো আমরা পরিবর্তনশীল যোজনী। তারপরে দেখো আছে সুপ্ত যোজনী কাকে বলে, একটু লিখে নাও। সক্রিয় যোজনী কি? যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? এবং যৌগমূলক কাকে বলে? তোমরা এই প্রশ্নগুলো অলরেডি তোমরা শিখে ফেলেছো। আবার বলি, পরিবর্তনশীল যোজনী কি, সুপ্ত যোজনী কাকে বলে, সক্রিয় যোজনী কি, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে, যৌগমূলক কাকে বলে? ছাত্রীরা অলরেডি তোমরা এই প্রশ্নগুলো শিখে ফেলছো। এখন একটু বাড়ির কাজ লিখে নাও। প্রথম প্রশ্ন, যে ফসফরাস পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে কেন, ব্যাখ্যা করো। ফসফরাস পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে কেন, ব্যাখ্যা করো। এবং দ্বিতীয় প্রশ্ন, সালফেট একটি যৌগমূলক, ব্যাখ্যা করো। সালফেট একটি যৌগমূলক, ব্যাখ্যা করো। ছাত্রীরা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।